আসসালামু আলাইকুম। আমি ফারহান। আমার দেশের বাড়ি চট্টগ্রাম। গত ৩ বছর ধরে আমি উচ্চশিক্ষার জন্য জার্মানিতে আছি। আমি থাকি দক্ষিণ জার্মানির বাডেন ওর্টেনবার্গ রাজ্যের একটা ছোট উপশহরে, যা বিখ্যাত ব্ল্যাক ফরেস্ট বা কৃষ্ণবনের খুব কাছে। দেরি না করে গল্পটা শুরু করা যাক। যে এলাকায় আমি থাকি তার ঠিক পাশেই ব্ল্যাক ফরেস্টের একটা অংশ আছে, যাকে স্থানীয়রা ডেভিলস কর্নার বা শয়তানের কোণ বলে ডাকে। পর্যটকরা যেখানে বনফায়ার করে তার থেকে মাত্র কয়েকশো মিটার দূরেই এই জঙ্গলটা শুরু। অদ্ভুত ব্যাপার হলো, দিনের বেলাতেও ওই জঙ্গলের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার থাকে। সূর্যের আলো যেন ওখানে ঢুকতে ভয় পায়। আর বনের ওই অংশে কোনো পাখি ডাকে না, কোনো প্রাণী ঘোরে না। এক অদ্ভুত ভারী নীরবতা সবসময় ওটাকে গ্রাস করে রাখে। আমি যেখানে পার্ট টাইম কাজ করি সেখানকার এক বৃদ্ধ কলিগ নাম হ্যান্স একদিন আমাকে এই জঙ্গলের ইতিহাস শুনিয়েছিলেন। হ্যান্সের বয়স ৭০-এর ওপরে। এই এলাকাতেই ওনার জন্ম। ওনার মুখ থেকে গল্পটা শোনার সময় আমার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত নেমে গিয়েছিল। ঘটনাটা প্রায় ২৫০ বছর আগের। তখন এই গ্রামে এক কুখ্যাত জমিদার বা ব্যারেন থাকত। লোকটা ছিল অসম্ভব নিষ্ঠুর এবং কালো জাদুর ভক্ত। সে বিশ্বাস করত অমাবস্যার রাতে নিরপরাধ মানুষের রক্ত দিয়ে শয়তানের পূজা করলে সে অমরত্ব পাবে। গ্রামের মানুষ তাকে জমির মতো ভয় পেত। একদিন গ্রামের কয়েকজন তরুণী রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যায়। গ্রামবাসীরা সন্দেহ করে ব্যারনের উপর। তারা একজোট হয়ে ব্যারনের দুর্গে চড়াও হয়, কিন্তু দুর্গে ব্যারন বা মেয়েদের কাউকেই পাওয়া যায়নি। সবাই যখন হতাশ হয়ে ফিরছিল, তখন জঙ্গল থেকে একটা অমানুষিক আর্তনাদ ভেসে আসে। গ্রামবাসীরা মশাল নিয়ে জঙ্গলের গভীরে ঢোকে। সেখানে একটা বিশাল পুরনো ওক গাছের নিচে যা দেখেছিল তা বর্ণনার অতীত। ব্যারেন কালো পোশাক পরে মন্ত্র পড়ছে, আর তার সামনে সেই নিখোঁজ মেয়েদের রক্তাক্ত দেহ পড়ে আছে। ব্যারেন অলৌকিক শক্তিতে গ্রামবাসীদের ওপর আক্রমণ করে, কিন্তু গ্রামের যাজক পবিত্র জল আর ক্রুশ দিয়ে তাকে কাবু করেন। গ্রামবাসীরা রাগে অন্ধ হয়ে ব্যারনকে ওই ওক গাছেই জীবন্ত ঝুলিয়ে দেয়। মরার আগে ব্যারন এক ভয়ঙ্কর হাসি হেসে অভিশাপ দিয়ে গিয়েছিল, এই জঙ্গল আর কখনোই দিনের আলো দেখবে না। যারা এই বনে ঢুকবে তারা আর কখনোই ফিরবে না। আমার আত্মা প্রতি রাতে এখানে শিকার করবে। হ্যান্স বলেছিলেন, সেই রাতের পর থেকেই ওই জঙ্গল অভিশপ্ত। যারা ভুল করে রাতে ওই জঙ্গলে গেছে তারা হয় পাগল হয়ে ফিরেছে, না হয় চিরতরে হারিয়ে গেছে। স্থানীয়রা সন্ধ্যার পর ওই জঙ্গলের ধারে কাছেও যায় না। পর্যটকরা যেখানে বনফায়ার করে সেই স্পটটাও ব্যারনের অভিশাপ থেকে মুক্ত নয়। মাঝে মাঝে নাকি পর্যটকদের আগুনের আলো হঠাৎ নীল হয়ে যায়, আর জঙ্গলের ভেতর থেকে ফিসফিসানি শোনা যায়। আমি আধুনিক যুগের ছেলে, এসব কুসংস্কারে বিশ্বাস করতাম না। হ্যান্সের গল্প শুনে আমার কৌতূহল আরও বেড়ে গেল। আমি ঠিক করলাম একদিন বিকেলে ওই জঙ্গলের ধারে যাব, জাস্ট দেখার জন্য যে ওটা আসলে কেমন। সেদিন ছিল শনিবার। আকাশটা দুপুর থেকেই মেঘলা ছিল। আমি বিকেল ৪টে নাগাদ আমার সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। পর্যটকদের বনফায়ার স্পটে পৌঁছাতে পৌঁছাতে প্রায় ৪:৩০ বেজে গেল। আবহাওয়া খারাপ থাকায় আজ পর্যটক একদমই নেই। চারিদিক জনমানবহীন। আমি সাইকেলটা একটা গাছের সাথে হেলান দিয়ে রেখে ডেভিলস কর্নারের দিকে হাঁটতে শুরু করলাম। জঙ্গলের সীমানায় পৌঁছতেই এক অদ্ভুত ঠান্ডা বাতাস আমাকে অভ্যর্থনা জানালো। বাইরে -২ ডিগ্রি থাকলেও জঙ্গলের আবহাওয়া যেন হিমাঙ্কের অনেক নিচে। বড় বড় পাইন গাছগুলো আকাশের দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, তাদের ঘন পাতার আড়ালে আলো পুরোপুরি উধাও। আমি পকেট থেকে মোবাইল বের করে ফ্ল্যাশ লাইটটা জ্বালালাম। জঙ্গলের ভেতরটা কুয়াশায় ঢাকা। পা রাখতেই শুকনো পাতার মড়মড় শব্দ হচ্ছে। আমি প্রায় ১০০ মিটার ভেতরে ঢুকে পড়লাম। চারিদিক নিঝুম, নিজের হার্টবিটের শব্দ পরিষ্কার শোনা যাচ্ছে। হঠাৎ আমার মনে হলো কে যেন আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি ঝট করে পেছনে ফিরলাম, কেউ নেই, শুধু কুয়াশা আর গাছ। আবার হাঁটতে শুরু করলাম। এবার একটা ফিসফিসানি শব্দ ভেসে এলো, ফারহান, ফারহান। আমার নাম ধরে ডাকছে। এই অচেনা দেশে, এই নির্জন জঙ্গলে কে আমাকে চিনবে? আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমি ভাবলাম হয়তো মনের ভুল, কিন্তু তখনই আমার বাঁ পাশের একটা ঝোপ থেকে জোরে খসখস শব্দ হলো।
ফ্ল্যাশলাইটের আলো ওদিকে ফেলতেই আমার রক্ত হিম হয়ে গেল। একটা লম্বা কুচকুচে কালো অবয়ব, মানুষ নয়, কারণ তার হাতগুলো অস্বাভাবিক লম্বা আর আঙুলগুলোতে ধারালো নখ। মুখটা চেনা যাচ্ছে না, কিন্তু একজোড়া চোখ ধকধক করে জ্বলছে লাল আগুনের মতো। ওটা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। আমি উল্টো দিকে দৌড়াতে শুরু করলাম, কিন্তু জঙ্গলটা যেন শেষই হচ্ছে না। গাছগুলো যেন নিজেদের জায়গা পরিবর্তন করছে, আমাকে পথ ভুলিয়ে দিচ্ছে। পেছনের সেই পায়ের শব্দ আরও স্পষ্ট হচ্ছে, আরও দ্রুত হচ্ছে। দৌড়াতে দৌড়াতে আমি একটা গাছের শিকড়ে হটচে খেয়ে পড়ে গেলাম। মোবাইলটা হাত থেকে ছিটকে দূরে পড়ে গেল। ফ্ল্যাশলাইটটা বন্ধ হয়ে গেল। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। আমি অন্ধকারে হাতড়াতে মোবাইলটা খুঁজতে চাচ্ছিলাম, এমন সময়ই আমার ভাড়ের কাছে ঠান্ডা নিঃশ্বাস অনুভব করলাম, সেই পচা দুর্গন্ধ। অন্ধকারে একটা খসখসে হাত আমার কাঁধ চেপে ধরল, নখগুলো চামড়া ভেদ করে ঢুকে যাচ্ছে। যন্ত্রণায় আমি চিৎকার করে উঠলাম। তখনই অলৌকিকভাবে দূরে একটা আলো দেখা গেল, পর্যটকদের সেই বনফায়ারের স্পট। কেউ একজন আগুন জ্বালিয়েছে। ওই আলোর দিকে তাকিয়ে আমি শেষ চেষ্টা করলাম, নিজেকে ছাড়িয়ে আবার দৌড়। বনফায়ারের আলো যত কাছে আসছে, পেছনের সেই অস্তিত্বের দাপট তত কমছে। আমি প্রায় হামাগুড়ি দিয়ে জঙ্গলের সীমানা পার হলাম। বনফায়ারের আগুনের কাছে পৌঁছতেই আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল, দেখলাম হ্যান্স আর কয়েকজন স্থানীয় পুলিশ আমার চারপাশে দাঁড়িয়ে আছে। হ্যান্স আমার কাঁধের ক্ষতটা ব্যান্ডেজ করছেন। উনি বললেন উনি আমার সাইকেল দেখে সন্দেহ করেছিলেন এবং আমাকে খুঁজতে এসেছিলেন। কাঁধের সেই নখের দাগ আজও আছে। ডাক্তাররা বলেছিল এটা কোনো বুনো জানোয়ারের আচড়, কিন্তু আমি জানি ওটা কি ছিল। সেই রাতের পর থেকে আমি আর কখনোই সন্ধ্যার পর ঘরের বাইরে যাই না। আজও মাঝরাতে ঘুম ভাঙলে মনে হয় জানালার ওপাশে ব্ল্যাক ফরেস্টের সেই অভিশপ্ত আত্মা দাঁড়িয়ে আছে, আমার নাম ধরে ফিসফিস করছে। ব্যারন আজও ওই জঙ্গলে শিকার খুঁজে বেড়াচ্ছে, আর আমি অল্পের জন্য তার শিকার হওয়া থেকে বেঁচে গেছি। জার্মানির সেই সুন্দর বন এখন আমার কাছে এক জীবন্ত নরক। আশা করি আজকের গল্পটা ভালো লেগেছে। খুব শিগগিরই আরেকটা গল্প নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।